ফজলুর রহমান, ব্যারিস্টার রুমিন ফারহানা, নির্বাচন কমিশনকে নিয়ে হাসনাত শারজিসরা এনসিপি অসাধারণ রাজনীতি করেছে। মুহূর্তের মধ্যে এই রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। বিএনপিতে দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে, নির্বাচন কমিশনেও দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে। দর্শক, হাসনাত শারজিসরা একটু নাড়াচাড়া দিলে যে বাংলাদেশে কি হয় আপনারা দেখলেন, মানে স্পষ্ট হয়ে গিয়েছে। এটা এক প্রকার সিদ্ধান্ত হয়েছে এবং এটাই ফাইনাল। এই নির্বাচন কমিশন পুনর্গঠন না করে কোনো নির্বাচন হবে না। কারণ সীমানা পুনর্নির্ধারণ নিয়ে এই নির্বাচন কমিশনের শুনানি চলাকালীন সময়ে তাদের সামনেই প্রতিপক্ষকে হামলা করে পায়ের নিচে পিষ্ট করে এবং এক লেডি সন্ত্রাসী, বাংলাদেশের অসৎ চরিত্রের একজন নারী, এই লেডি সন্ত্রাসী, লেডি গুন্ডা, ইনি বলেন যে আমি তো গুন্ডা নিয়ে আসতে পারতাম, ধাক্কার বদলে ধাক্কা তো আসবেই। অলমোস্ট, দুইটা শব্দ, অলমোস্ট তাকে ধাক্কা দেওয়া, অলমোস্ট ফেলে দেয়া এবং চেষ্টা। তার মানে ফেলেও দেয়নি, ধাক্কাও দেয়নি, অলমোস্ট ফেলে দেওয়া, ধাক্কা দেওয়ার চেষ্টা, অলমোস্ট আবার চেষ্টা। এতেই তিনি গুন্ডা আনতে চান। আর নির্বাচন কমিশন চেয়েছে, দেখেছে, পুলিশ কিছু বলেনি। এনসিপি নেতারা, হাসনাত শারজিসরা এত বোকা নয়, তারা এটা ভালোভাবে পিক করেছেন এবং তারা সবাই সোচ্চার হয়েছেন, সরব হয়েছেন। এবং শুধু রুমিন ফারহানার বিরুদ্ধে সোচ্চার কিংবা সরব না, বাংলাদেশে তিনটা ঘটনা এখন ডমিনেটিং, তিনটা একসাথে নিয়ে ডিল করছে হাসনাত শারজিসরা। এক, এই ঘটনা ঘটেছে নির্বাচন কমিশনে। অর্থাৎ নির্বাচন কমিশনার যে অযোগ্যতা, অদক্ষতা, অপারগতা, তাদের সামনে এভাবে একটা দলের সিনিয়র নেতাকে পায়ের নিচে পিষ্ট করা হয়, তারা এটা থামাতে পারলো না, নিরাপত্তা দিতে পারলো না। নির্বাচন কমিশন অফিসের ভিতরে নির্বাচনের আগেই যা সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিষয় এরকম পায়ের নিচে পিষ্ট করা, তাহলে এই নির্বাচন কমিশন বালের নির্বাচন করবে, ওদেরকে লাথি দিয়ে ওই নির্বাচন ভবন থেকে বের করে দিতে হবে। অতএব দর্শক, এই ইসি পুনর্গঠনের দাবি জোরালোভাবে সামনে এনেছে এবং একটা জনমত প্রতিষ্ঠিত হয়েছে। একটা ঘটনার উপর ভিত্তি করেই মোটামুটি একটা বড় সিদ্ধান্ত হয়েছে যে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হবে না। আবার রুমিন ফারহানাকে এমন ভাবে ধোলাই দিয়েছে, রুমিন ফারহানার মাথা খারাপ হয়ে গেছে। রুমিন ফারহানা পড়ছেন মাইনকে চিপায়। একদিকে এনসিপি ধরেছে, এনসিপি হাসনাত আব্দুল্লাহ বলেছে যে রুমিন ফারহানা হচ্ছে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। আবার রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবি করেছে। চিন্তা করেন, গ্রেপ্তারের দাবি করেছে, ভেরি সিরিয়াস। হ্যাঁ, গ্রেপ্তার যোগ্য, যেটা করেছেন ফৌজদারি অপরাধ। একটা দলের সিনিয়র নেতাকে, আতাউল্লাহ সিনিয়র নেতা, এবং আতাউল্লাহর যে অবদান, যে ত্যাগ, 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে আমি আতাউল্লাহকে দেখে আসি এবং আমার খুব স্নেহের ছোট ভাই, কাছের ছোট ভাই। ওর যে আন্তরিকতা, ওর যে নিষ্ঠা, ওর যে একাগ্রতা, ওর যে সাহস, জুলাই আন্দোলনে মাস্ক পরে, লাঠি হাতে নিয়ে, সশস্ত্র, মানে সশস্ত্র বলতে দেশীয় লাঠি সোটা নিয়ে অস্ত্রধারীদের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করেছে, যেভাবে ইট পাটকেল নিক্ষেপ করেছে, যেভাবে মানুষকে সংগঠিত করেছে, সেই ছবি ভিডিওগুলো আমি দেখি এবং আমি আশ্চর্য হই যে আতাউল্লাহকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছে। আসলে আতাউল্লাহ আল্লাহর বন্ধু, কি সাহস! এই এবং কতবার মায়ের খেয়েছেন তার ঠিক নেই। আবশ্যিক নেতা আতাউল্লাহ, যৌবনের আনন্দ বিসর্জন দিয়েছেন দেশের জন্য, রাজনীতির জন্য। আমি চিনি, স্ত্রী সন্তানকে ঠিক মতো সময় দিতে পারে না। এই আতাউল্লাহরা অত্যন্ত ভালো স্টুডেন্ট ছিল ঢাকা ইউনিভার্সিটির, নামাজি, ভদ্র, সৎ ছেলে। এই আতাউল্লাহরা চাইলে বিলাসী জীবনযাপন করতে পারত, হাসিনার আমলে, যে কোনো আমলে। এরা যদি চাকরির পিছনে ঘুরতো, চাকরি কোনো ব্যাপারই ছিল না। বিসিএস কাটারও তো না হলে একটা ব্যাংকের 1 লাখ 1.5 লাখ টাকা বেতনে চাকরিতেও পেত, একদম কম হলে। কিচ্ছু করে না, অত অল্প কিছু টাকা ইনকাম করে, কষ্ট করে খায়, কষ্ট করে চলে, দেশের জন্য কাজ করে। এরকম একজন মহান নেতা আতাউল্লাহর নখের সমান যোগ্যতা বা মূল্য এই রুমিন ফারহানাদের নেই। এই রুমিন ফারহানাদের অবদান কি? আতাউল্লাহ 1 ঘন্টায়
আওয়ামী অস্ত্রধারীদের সাথে রাস্তায় চাংখারপুলে দাঁড়িয়ে প্রেস ক্লাবের সামনে যে যুদ্ধ করেছে, রুমিন ফারহানার বাপ এবং ও মিলে সারা জীবন ওই যুদ্ধ করেছে। ওইভাবে টিয়ারশিল অস্ত্রের সামনে 10 মিনিট দাঁড়িয়েছে সারা জীবনে। আতাউল্লাহ একদিনে যা দাঁড়িয়েছে। সেই মহান নেতা আতাউল্লাহকে পিষ্ট করে সুবিধাভোগী বাটপার রুমিন ফারহানারা, এবং সেটা নির্বাচন কমিশন চেয়ে চেয়ে দেখে, কিছু করতে পারে না, এবং সরকারও তাকে গ্রেপ্তার করতে পারে না। প্রচুর নির্বাচন, এই পরিস্থিতিতে কোনো নির্বাচন হবে না। রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবি এবং রুমিন ফারহানার বিরুদ্ধে যেভাবে জনমত তৈরি করেছে, রুমিন ফারহানাকে যেভাবে এনসিপি ভিলেন হিসেবে দাঁড় করাতে সক্ষম হয়েছে, তাতে এনসিপি বেকায়দায়, রুমিন ফারহানা বেকায়দায় এবং চিন্তিত হয়ে, মাথা খারাপ হয়ে হাসনাত আব্দুল্লাহকে বলছেন গুন্ডা, ডাকাতের মতো চেহারা। মানুষের চেহারা নিয়ে প্রশ্ন তুলছেন। কখন এই ধরনের এই পর্যায়ে নামে যে যখন কোনো উপায় না থাকে, চোখে মুখে অন্ধকার দেখে, হতাশা থাকে, কোনো যুক্তি খুঁজে না পায়, তখন প্রতিপক্ষকে বলে দেখতে দেখায় ডাকাতের মতো। আবার মির্জা ফখরুলের মেয়ে কিছু ব্ল্যাক শিপ আছে না, বখাটে টাইপের, আমার কাছে মনে হয় যে রুমিন ফারহানা মির্জা ফখরুলের মেয়ে ওই বখাটে টাইপের। এই যে বিপ্লবের নায়ক হাসনাত আব্দুল্লাহরা, তারেক রহমান, রুহুল কবির রিজভী কান্না করে করে ওদের কথা বলেছে। এই যে এই ছোট ছোট ছেলেরা মেয়েরা, ওদের কারণে আমরা আজ মুক্ত, খালেদা জিয়া মুক্ত। এখন ওদেরকে বলছে ছোট লোক, ইতর শ্রেণীর, এদের অমুক তমুক, কত নোংরা ভাবে গালাগালি করছে, তুচ্ছ তাচ্ছিল্যের যত শব্দ আছে। এরা ছোট লোক, এরা ইতর। এর মানে হাসনাতদের মেডিসিনে এই বিএনপির পান্ডাদের, সুবিধাভোগীদের ভালোভাবে ধরেছে। এই কারণে এখন তাদের চেহারায় ডাকাতির ছাপ দেখে। এই ডাকাতির ছাপ দেখছেন না, ওই ডাকাতদের হাতে আপনাদের পতন হবে, একদম ভারত পাঠিয়ে দেওয়া হবে বলেছে না। তো রুমিন ফারহানা ভালো ধোলাই খেয়েছে। নির্বাচন কমিশন, ফজলুর রহমান মূল বক্তব্যটা দিয়েছে জামাত এবং শিবিরের বিরুদ্ধে। কালো শক্তি বলেছে বেসিক্যালি শিবির জামাতকে, কিন্তু ফজলুর রহমানকে ধোলাই দিচ্ছে সবাই। সব জুলাই যোদ্ধারা একত্র হয়েছে, মজার। মূল ভূমিকাটা পালন করছে এনসিপি। শাহবাগে যে জুতা নিক্ষেপ, কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা, ঢাকা বিশ্ববিদ্যালয় অবাঞ্ছিত ঘোষণা করা, অথবা শোকজের পরিবেশ তৈরি করা, এনসিপির ছেলেরা সোচ্চার হয়েছে বলে শোকজ খেয়েছে, নইলে এটা হতো না। শুধু জামাত শিবির সোচ্চার হলে এটা হতো না। সার্জিস বলেছেন রুমিন ফারহানার পোষ্য কর্মীরা এনসিপির নেতাকে আঘাত করেছে। এনসিপির সবাই, হাসনাত সার্জিসদের এই গ্রুপের সবাই জেগে উঠেছে। এক কথায় যদি বলি, অসাধারণ রাজনীতি করলো। রুমিন ফারহানা তো বেকায়দায় পড়েছে, নির্বাচন কমিশনও যথেষ্ট বেকায়দায়। সামনে বুঝবে যে এই নির্বাচন কমিশন কতটা বেকায়দায়। নির্বাচন কমিশন বড় বড় কিছু ভুল করলো, তার মধ্যে এটা একটা। এর আগে আরেক ভুল করে এদের জীবন শেষ করে দিয়েছে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র বানাতে নির্বাচন কমিশনের নগ্ন দালালি। এরপরে এই আর একটা ঘটনা।